রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ। সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে পাবেন ডিভিশন। ৫৪ বছরের সবচেয়ে বড় দুটি অর্জন ৭১ আর ২৪ নিয়ে যা বললেন তারেক রহমান। শাহবাগে হঠাৎ করে এ নাটক কেন, বললেন মির্জা আব্বাস। নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। রাজধানীর যে এলাকায় আত্মগোপনে ছিলেন মমতাজ, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 12:15টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। মমতাজ বেগম রাজধানীর ধানমন্ডিতে একটি বাসায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সাবেক এই এমপির বিরুদ্ধে রাজধানী ও মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা সহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত 12টার কিছু সময় আগে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মমতাজকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। উল্লেখ্য, লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতনের পর আত্মগোপনে চলে যান তিনি। গণ অভ্যুত্থানের ২ মাসের বেশি সময় পর একটি ভিডিও নিয়ে ফেসবুকে ফেরেন মমতাজ। ৪.৫ মিনিটের ওই ভিডিওতে একটি কক্ষে বালিশে হেলান দিয়ে হাতে মোবাইল ফোন নিয়ে গান গাইতে দেখা যায় মমতাজকে। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, গানটি শোনা যায় মমতাজের কণ্ঠে। বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা ও হত্যা চেষ্টা মামলা ছাড়াও মমতাজের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত বছরের ২৩ অক্টোবর মমতাজ বেগম, দেওয়ান জাহিদ আহমেদ সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১০৯ নেতাকর্মীর বিরুদ্ধে মানিকগঞ্জের সিংগাইর থানায় একটি হত্যা মামলা হয়। সিংগাইয়ের প্রায় ১ যুগ আগে হরতালের মিছিলে পুলিশের গুলিতে ৪ জন নিহত হওয়ার ঘটনায় মামলাটি হয়। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জন আসামি করা হয়। এর আগে ১০ অক্টোবর মমতাজ বেগম ও ৩৭ পুলিশ সদস্য সহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে আদালতে একটি হত্যা মামলা হয়। সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর, কারাগারে পাবেন ডিভিশন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমানের আদালতে জামিন আবেদন ও ডিভিশনের আবেদন করেন আইনজীবীরা। এরপর ২ পক্ষের যুক্তি তর্ক শুনে তার জামিন নামঞ্জুর করেন আদালত। সোমবার বিকেলে জামিন নামঞ্জুর করার বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান। সাবেক মেয়র ডাক্তার আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সাবেক মেয়র আইভীর জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করেন। একই সঙ্গে তিনি ছিলেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আমরা আদালতে প্রার্থনা করেছি তাকে যেন ডিভিশন দেওয়া হয় এবং আদালত নীতিগতভাবে একমত হয়েছেন। আদালত জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার কথা বলেছেন। আইনজীবী সিদ্দিকুর রহমান জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আইভী কখনো মাঠে নামেননি। তার বিরুদ্ধে সবগুলো মিথ্যা মামলা, তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে একটি মামলায় কাস্টাডি দিয়েছে, বাকি মিথ্যা মামলাগুলো তো তাকে কাস্টাডি ইস্যু করেনি, যাতে আমাদের জামিন চাওয়ার ব্যাপারে ব্যত্যয় ঘটেছে। আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, এ মামলায় মূল আসামি হচ্ছেন শামীম ওসমান ও তার গংরা, অথচ তারা নির্বিঘ্নে দেশ ছেড়ে গেছে। মেয়র আইভী নারায়ণগঞ্জের মানুষকে জিম্মি দশা থেকে মুক্ত করেছেন এবং বিগত দিনের ওসমান পরিবারের বিরুদ্ধে লড়াই করে নারায়ণগঞ্জবাসীকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করেছেন। অথচ সেই আইভীকে এখন গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করায় মানুষ হতবাক হয়ে পড়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের যে স্পিরিট, আইভীকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে তার বিপরীত অবস্থানে সরকার দাঁড়ালো। সরকার এদিকে বলছে তদন্ত না করে কাউকে গ্রেপ্তার করা যাবে না, অথচ নারায়ণগঞ্জের মানুষের শান্তিতে ঘুমানোর জন্য তিনি জীবনপণ লড়াই করে অবস্থান করেছিলেন বাড়িতে, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইভী ও শামীম ওসমানের বিরোধ জীবনের শুরু থেকেই। একজন ন্যায়ের পক্ষে, অন্যজন অন্যায়ের পক্ষে। একজন সততা ও আদর্শের জন্য লড়াই করেন, আরেকজন সম্পদ কুক্ষিগত করা ও সম্পদ পাচার করার জন্য লড়াই করেন। দুজনকে এক পাল্লায় এনে সরকার যে দোষী তাকে নির্বিঘ্নে দেশ ছাড়ার জন্য সহযোগিতা করেছে। অথচ আইভী এখন জেলখানায় অবস্থান করছেন। আমরা নিশ্চয়ই আইনগতভাবে লড়াই করে আইভীকে মুক্ত করব।
54 বছরের সবচেয়ে বড় দুটি অর্জন ৭১ আর ২৪ নিয়ে যা বললেন তারেক রহমান। বাংলাদেশের 54 বছরের সবচেয়ে বড় দুটি অর্জন ৭১ আর ২৪ বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, বাংলাদেশের 54 বছরের ইতিহাসের সবচেয়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জন যদি আমরা এভাবে দেখি, ১৯৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বছর, ২০২৪ সাল ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার বছর। তিনি বলেন, বাংলাদেশ নামক এই জাতি রাষ্ট্রের স্বাধীনতা প্রিয় হাজারো লাখো শহীদের রক্তে লেখা স্মারকে ৭১ আর ২৪ রাজনৈতিক বার্তাটি হলো দিল্লির তাবেদার হওয়ার জন্য বাংলাদেশ ১৯৭১ সালে পিণ্ডি ত্যাগ করেনি। ১৯৭৫ সালে ৭ নভেম্বর দেশের সিপাহী জনতাও এই বার্তাটি দিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র প্রিয় জনগণের স্বাধীনতার বার্তা উপেক্ষা করে পতিত ও পলাতক এক স্বৈরাচার দীর্ঘ ১.৫ দশক ধরে স্বাধীন বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল। ভবিষ্যতে যাতে আর কেউ কখনো বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, পরাজিত তাবেদার অপশক্তি ও তাদের দোসররা যেন আর কখনো মাথাচড়া দিয়ে উঠতে না পারে, সেটি হোক বাংলাদেশের আজ এবং আগামী দিনের রাজনৈতিক বন্দোবস্ত, বললেন তারেক রহমান। শাহবাগে হঠাৎ করে এ নাটক কেন, বললেন মির্জা আব্বাস। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ। গত ৭ মে রাত ১০টার পর এ আন্দোলনের সূচনা হয়। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ডাকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে জড়ো হতে থাকেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার রাতভর বিক্ষোভ চলার পর শুক্রবার বাদ জুমা যমুনার পাশে ফোয়ারার সামনে বড় জামায়াত হয়। আকাশে শাহবাগ ব্লকেডের। শাহবাগে হঠাৎ জামায়াতকে নাটক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শাহবাগে হঠাৎ করে এ নাটক কেন? যে শাহবাগ আপনারা বন্ধ করেছেন, এখানে মিছিল মিটিং করা যাবে না। সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপির লোকেরা মিছিল মিটিং করে কিভাবে? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগের মিছিল সমাবেশের প্রসঙ্গ টেনে আনেন মির্জা আব্বাস। তিনি বলেন, কোন দাবিতে মিছিল মিটিং করলো? আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না করছে কে? খুব বলা হয়েছিল বিএনপি নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। বিএনপির কি ঠেকা পড়ে গেছে ভাই? বিএনপির নেতা কর্মীরা ১৭ বছর বাড়িতে ঘুমাতে পারিনি। আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমিও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একাধিকবার স্পষ্ট বক্তব্য দিয়েছি। দেশকে বিদেশি শত্রুর হাত থেকে রক্ষায় একমাত্র বিএনপি মাঠে আছে বলে উল্লেখ করেন মির্জা আব্বাস। তার মতে আর কোনো রাজনৈতিক দল যদি মাঠে থাকতো তারা আওয়াজ ওঠাতো। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ যাওয়া প্রসঙ্গেও কথা বলেন বিএনপির এ নেতা। তিনি বলেন, হামিদ সাহেব চলে গেল, কত সুন্দর ভিআইপি দিয়ে গেল। উনি নাকি লুঙ্গি পরে, গেঞ্জি পরে, মাস্ক পরে ভিআইপি দিয়ে গেল। ভাই, লুঙ্গি পরুক আর কাপড় ছাড়াই থাকুক, ভিআইপিতে ঢোকে কিভাবে? এ বিষয়ে আমাদের জানা খুব দরকার। আমার খুব সন্দেহ হচ্ছে আরো কি জানি কি হচ্ছে। বাংলাদেশের ভেতর দিয়ে কোনো মানবিক করিডর দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, একমাত্র নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। মির্জা আব্বাস আরো বলেন, আমার মনে হয় আমরা দেশীয় শাসনে নাই, আমরা ঔপনিবেশিক শাসনের মধ্যে আছি। ইচ্ছা করলেই কেন আমরা সেন্ট মার্টিন যেতে পারি না? কেন আমরা সাজেক যেতে পারবো না? কেন আমরা বাঘাইছড়ি যেতে পারবো না? আমি সরকারের কাছে জানতে চাই, আমরা কি পরাধীন কোনো দেশে বসবাস করছি? আমি সরকারের কাছে স্পষ্ট উত্তর জানতে চাই। এসব নিয়ে এনসিপি কেন কথা বলছে না, বলেন মির্জা আব্বাস। সচিবালয়ে আওয়ামী লীগ সুবিধাভোগীরা এখনো সুবিধা নিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা আব্বাস। নেতাকর্মীদের জন্য জামায়াত আমিরের জরুরি বার্তা। বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। এ সময় ধৈর্য ও সহনশীলতার পরিচয় দেওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান জামায়াত আমির। ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতি অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ, সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর উপর তাওয়াক্কুল ও ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানোর একেবারেই ঠিক হবে না। আশা করি সবাই বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দেবেন। মহান আল্লাহ সর্বাবস্থায় আমাদের সহায় হোক, বলেন জামায়াত আমির।